আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ির পক্ষ থেকে। সাথে আছি আমি খানজাদ হোসাইন। কেমন আছেন সবাই এবং কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে আপনাদের সাথে বিশেষ একটা পর্ব নিয়ে আমরা উপস্থিত হয়েছি এবং এই বিশেষ পর্বটা হলো সকলদের সাথে স্বপ্ন পূরণের গল্প। যারা চাকরি পরীক্ষায় সফল হয়েছে, বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডকে আজকে ফোকাস করে আমরা আলোচনা করব। তো এই চাকরি পরীক্ষায় যারা সফল হয়েছে এরকম সফলদের মুখ থেকেই তাদের গল্পগুলো শুনবো। আর সফলদের মুখ থেকে স্বপ্ন পূরণের গল্প আজকে হলো পর্ব 1। এরপরে এটা ধারাবাহিকভাবে চলবে আপনাদের প্রত্যাশা অনুযায়ী, যেহেতু আপনারা চেয়েছিলেন সফলদের মুখ থেকেই তাদের সফলতার গল্প শুনতে যে কিভাবে চাকরি পেয়েছে। তবে আমি আবারও বলি, এটা নিয়ে কোনো মানে কন্ট্রোভার্সি বা কোনো ধরনের কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলার কোনো চান্স নেই। কারণ সফলতার মাপকাঠি যে চাকরি পাওয়াই শেষ, এটা শেষ কথা না। বাট আপনি যে লক্ষ্যে কাজ করছেন, একজন চাকরি প্রার্থী হিসেবে চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, এই চাকরি প্রার্থী হিসেবে সফলতা পেয়েছে যারা, এরকম গেস্টদের সাথে আমাদের আলোচনা, আমাদের পর্বগুলো চলবে। আজকে এই ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব, সফলদের সাথে স্বপ্ন পূরণের গল্প, পর্ব 1। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ ইমরান হুসাইন। তিনি কর্মরত আছেন আহ আঞ্চলিক কার্যালয় খাদ্য অধিদপ্তর, ঢাকাতে, এবং তিনি কর্মরত আছেন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট হিসেবে ঢাকা বিভাগীয় অফিসে। তো আমরা প্রথমেই তাকে স্বাগত জানাচ্ছি এবং তার কাছ থেকেই তার পরিচয়টা একবার শুনে নিচ্ছি। তারপরে আমরা আপনাদের কমেন্টে যাব এবং এই 11 থেকে 20তম গ্রেডের উনি যেহেতু নিজেই কর্মরত আছেন, তার কাছ থেকেই আমরা শুনবো যে কিভাবে চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো শর্ত থাকে, টাইপিং কিভাবে করতে হয় এবং অন্যান্য আর কি কি শর্ত লাগে, প্রিলি পরীক্ষায় পাশের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সকল বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছেন আছেন না সাজ্জাদ স্যার? আপনি? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। যে আপনি যদি নিজের সম্পর্কে একটু বলতেন, তারপরে আমরা মূল ইস্যু চলে যাচ্ছি। আচ্ছা, বিদ্যাবাড়ির একটা লাইভ চলতেছে যেহেতু বিদ্যাবাড়ির যারা শিক্ষার্থী আছে সবাইকে স্বাগত, যারা লাইভ দেখছে। তো আমি মোহাম্মদ ইমরান হোসেন। আহ, আমি বর্তমানে খাদ্য অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ে কর্মরত আছি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এই পোস্টে। তো এই হলো আমার বর্তমান পরিচয় আর কি। আচ্ছা, আমি প্রথমেই একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু কথা বলতে চাই। এই পোস্টে চাকরি করলে সবার পোস্টিং কি ঢাকাতেই হয় নাকি আপনার পোস্টিং ঢাকাতে? আঞ্চলিক কার্যালয় তো আরো অনেকগুলো আছে। না, ঢাকাতে হয় না, তবে এটা হলো এই কর্তৃপক্ষ যেভাবে শিডিউল করে, যেভাবে চয়েস করে ওইটা আর কি। আমাদের ব্যক্তিগত প্রায়োরিটি এখানে থাকে না। আর অনেকে লবিং করে, সেটা ভিন্ন বিষয়। তো এটা হলো কর্তৃপক্ষ যেভাবে শিডিউল করে আর কি। আর এখন হলো ওই কর্তৃপক্ষের আপনার schedule। জব যেখানে হয়, হ্যাঁ, জব যেখানে হয় সেই অধিদপ্তর মন্ত্রণালয়, মানে তাদের এই অফিস সারা বাংলাদেশে কি পরিমাণ আছে ওই অনুযায়ী হয়তো জবটা হয়, আপনার এই পোস্টিংটা হয় আর কি। এখন যেখানে জেলা কার্যক্রম কম, সেখানে হয়তো বিভাগীয় কার্যক্রমে, মানে বিভাগীয় অফিস গুলাতেই জব হয়, পোস্টিং হয়, পদায়ন হয়। আমাদের দেখা যায় আচ্ছা, খাদ্য অধিদপ্তরের জেলা উপজেলা পর্যায়ে অনেক অফিস আছে, যার কারণে সারা বাংলাদেশে পোস্টিং হয়, যার যার বিভাগ অনুযায়ী হয় আর কি। যে যে বিভাগে ওইভাবেই হয় আর কি। অসংখ্য ধন্যবাদ। তো আমরা প্রথমেই আপনার কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাবো এবং আমাদের যারা শিক্ষার্থীরা উপস্থিত আছেন ওনাদের কাছ থেকেও আমরা প্রশ্ন নিব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষা নিয়ে, অবশ্যই কমেন্টে প্রশ্নগুলো করুন এবং আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো আমাদের কম্পিউটার টাইপিস্ট পদের যে পরীক্ষাগুলো হয় সাধারণত বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর বা অন্যান্য জায়গাগুলোতে, তো এই পরীক্ষার ক্ষেত্রে টাইপিংটা কি বিজয় নাকি অভ্রতে করতে হয়, এবং যদি কেউ বিজয় না জানে সেক্ষেত্রে অভ্রতে টাইপ করার সুযোগ আছে কিনা, নাকি একমাত্র বিজয়ী অপশন? আচ্ছা, টাইপিং মূলত অব্র বিজয় মানে দুটাতেই হয়, দুইটাই অপশন থাকে আপনার কম্পিউটারে, দুইটাই ইনস্টল করা থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষার সময়? আপনার অব্র বিজয় দুটাই অ্যালাউড, আপনার যে কোনো একটা দিয়ে আপনি টাইপ করলেই হবে।
তবে কিছু কিছু আছে, যেমন কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের যে পরীক্ষাগুলো হয়, তারপর বিএম ফাউন্ডেশন, এরকম মানে পরীক্ষা যেখানে ল্যাবে মূলত ইয়ে হয়। তো এখানে হলো বিএম ফাউন্ডেশন একটা আছে, আর একটা হলো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি। ওটাতে যে পরীক্ষা হয় ওগুলোতে হলো ইউনিকোডও ব্যবহার করা যায় আর অব্র ব্যবহার করা যায়। আর আচ্ছা, অন্যান্য ইউনিকোড গুলাতে আপনার দুইটাই, অব্র, বিজয় সবই ইনস্টল করা থাকে, যে কোনোটাতে টাইপ করা যায়, কোনো সমস্যা হয় না। আর অসংখ্য আরেকটা বিষয় ধন্যবাদ। হলো, আমি একটু অ্যাড করি, আপনার মাইক্রোসফট অফিসে মূলত টাইপ গুলা হয়, আর কম্পিউটার কাউন্সিলে ওইটা হলো সফটওয়্যারের মাধ্যমে হয়। মানে ওদের সফটওয়্যারে দেওয়া থাকে নির্দিষ্ট এই স্ক্রিপ্ট লেখা থাকে, প্যাসেজ লেখা থাকে, ওইটা অটোমেটেড শুরু স্টার্ট হয়ে যায়, তারপর অটোমেটেড শিডিউল বন্ধ হয়ে যায়। তো ওইটা মূলত ভালো একটা ইয়া, আপনার বাংলাদেশ অর্থাৎ কম্পিউটার কাউন্সিলে টাইমটা আগে থেকে পরীক্ষা। শিডিউল করাই থাকে, ওই টাইমে শুরু হয়, হ্যাঁ, টাইমের মধ্যে আবার বন্ধ হয়ে যায়। একসাথে শুরু করে, তারপর আবার নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায় সবার জন্য। আর যেটা ম্যানুয়ালি হয়, মুখে বলে যে স্টপ, হ্যাঁ স্টার্ট স্টপ মুখে বলে, তো ওটা দেখা যায় একটু ইয়ে হয়, কেউ আগে পরে এই বন্ধ করে আর কি, টাইপ করতে থাকে, কেউ আগে বন্ধ করে কেউ পরে বন্ধ করে। আর যেটা সফটওয়্যারে হয় এটা একসাথেই হয়, মানে একসাথে সবাই শুরু করে আবার একসাথেই সবার জন্য শেষ হয়ে যায়। তো এটা মূলত ভালো। এই ক্ষেত্রে কি আলাদা করে কোনো সার্টিফিকেটের প্রয়োজন আছে কিনা এই পোস্টগুলোতে চাকরি করতে গেলে? আর এই পোস্টগুলোতে চাকরি করার ক্ষেত্রে যে টাইপিং এর স্পিড, এটার ক্ষেত্রে মোটামুটি স্পিডটা কেমন থাকে অন অ্যান এভারেজ সব চাকরির পরীক্ষাগুলোর ক্ষেত্রে? অধিকাংশ ক্ষেত্রেই 20-20 এরকম, বাংলার জন্য 20, ইংরেজির জন্য 20, এরকমই থাকে। আর কিছু কিছু ক্ষেত্রে থাকে আপনার বাংলার জন্য দেখা যায় 25 দেওয়া হয়, আর ইংলিশের জন্য 30 দেওয়া হয়। তো মূলত গুড প্র্যাকটিস হলো 30 চিন্তা করে আর কি টাইপ করা। আর 30 যদি কেউ এই পার মিনিটে 30 এরকম টাইপ তুলতে পারে, সে 20 তো অনায়াসে তুলতে পারবে। তো এটা হলো গুড প্র্যাকটিস, যদি 30 করে তারা ইয়ে করে, প্র্যাকটিস করে আর কি। আর অধিকাংশ ক্ষেত্রেই 20-20 হয়। বাংলা 20, ইংরেজি 20 টাইপিং স্পিড। এক্ষেত্রে ওনারা কি একটা প্যারা ফুল লিখতে দেয় নাকি আংশিক? একটা প্যারাগ্রাফ ফুল লিখতে দেয়। তো ওখানে হলো একটা আপনার ওই প্যারাগ্রাফ। নির্দিষ্ট, হ্যাঁ, আপনার ওই যে 20 ওইটা উঠলেই হবে, মানে পুরো শেষ করতে হবে এটা জরুরি না। বুঝতে পেরেছি। তো একজন প্রশ্ন করেছেন ইংরেজি এবং গণিতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন। আমরা প্রথম প্রশ্ন নিচ্ছি যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের কাছ থেকে। আচ্ছা, আর এই পোস্ট গুলা মূলত আপনার কম্পিউটার টাইপিস্ট, এই পোস্ট গুলা এমসিকিউ হয় আবার রিটার্নও হয়। তো এমসিকিউ থেকে রিটার্ন মূলত সহজ হয় তুলনামূলক। যদি আমি বলি, মানে এমসিকিউ থেকে রিটার্ন সহজ হয়। রিটার্ন কি জন্য কারণটা সহজ কি? হয়? রিটার্ন, হ্যাঁ, মানে একবারে সিম্পল কিছু ধরনের পরীক্ষা হয়, যেমন যেমন আপনার সন্ধি বিচ্ছেদ থাকে, তারপর বাংলার ক্ষেত্রে। গণিতের ক্ষেত্রে যদি বলি, গণিতের ক্ষেত্রে আপনার এই যেমন ক্লাসিক্যাল বই যদি পড়েন 6, 7, 8, 9, এগুলার পাটিগণিতের ক্ষেত্রে মুনাফার অঙ্ক, পরিমাপের অঙ্ক, তারপর এই কি বলে এটা, বীজগণিতের ক্ষেত্রে আপনার বীজগণিতীয় যে সূত্রাবলী প্রয়োগ, তারপর উৎপাদক, এগুলার ভিতর থেকেই মূলত বড় প্রশ্নগুলো চলে আসে। মানে পাটিগণিত আর বীজগণিত, মানে পাঠ তেমন কোনো প্রশ্ন আসে না, যেমন পরিমাপ থেকে প্রশ্ন নিয়মিত আসে, তারপর মুনাফা থেকে প্রশ্ন আসে, মোটামুটি একবার তারপর যদি কেউ ভালো করে গণিতের প্রস্তুতি নেয় তাহলে প্রিলির প্রস্তুতি দিয়ে লিখিত পরীক্ষা কভারেজ করা সম্ভব, নাকি লিখিতের জন্য আবার আলাদা করে প্রস্তুতি নেওয়ার না, প্রয়োজন হয়? এমসিকিউ তো মোটামুটি সব বিষয় নিয়ে পড়াশোনা করা লাগে, তবে রিটার্ন একটু মানে এই তো বলা যায় রিটার্নের জন্য আলাদা ঠিক আছে। তো আর এমসিকিউর জন্য রিটেনের প্রিপারেশন নিলে দুইটাই মোটামুটি হয়ে যায়, যদি এমসিকিউর জন্য এমসিকিউ কেউ যদি প্রিপারেশন প্রস্তুতি ভালো থাকবে, হ্যাঁ এমসিকিউ একটু প্রস্তুতি ভালো থাকলে মোটামুটি রিটেনের একটু প্রস্তুতি হিউজ। কমপ্লিট হয়ে যায়। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হলো এই পরীক্ষাগুলোতে প্রিলিমিনারি পরীক্ষার কাটমার্ক কেমন হয়? আমি দেখেছি যে আমাদের যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন অথবা বিসিএস, এই সকল পরীক্ষায় কাটমার্কের যেরকম সিস্টেম থাকে মোটামুটি 40%, 60%, 65%, এমনকি হাইয়েস্ট গেলে 70% নাম্বার প্রয়োজন হয় প্রাইমারির ক্ষেত্রে।
তবে আপনার এই 11 থেকে 20তম গ্রেডের যেগুলো বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের পরীক্ষা আছে, এই ক্ষেত্রে অনেক সময় 80 মার্কের পরীক্ষায় 78 নাম্বার প্রয়োজন হয়েছে, এটা দেখেছি। 70, 72, 75 এটা অন অ্যান এভারেজ। মোটামুটি 80 থেকে 90%, কখনো কখনো 95% নাম্বার প্রয়োজন হয়। এটার কারণটা কি, আর এক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নিলে আসলে এই পরীক্ষাগুলোতে পাশ করা সম্ভব হয় বা সহজ হয়? আচ্ছা, মূলত আপনার কাটমার্কটা ডিপেন্ড করে পোস্টের উপরে, এরকম পোস্ট থাকে। আর আরেকটা হলো যেহেতু এটার প্র্যাকটিক্যাল একটা বিষয় আছে, ওই অনুযায়ী এই আপনার একটা পোস্টে কখনো 10, 15 এরকম থাকে। কেননা দিন শেষে দেখা যায় অনেক সময় কিছু কিছু অধিদপ্তর বা মন্ত্রণালয় এরকম হয় যে একটা post খুঁজে পায় না। তো কি করে ওই প্র্যাকটিক্যালি আর কি সমস্যাটা হয়। তারা অতিরিক্ত চায়, যেমন এর জন্য 10 থেকে 15 জন এরকমও সিলেক্ট। যার কারণে এই কাট বেশি বললে তো হয় না, কম কাটমার্কেও এখানে এই চাকরি পাওয়া সম্ভব। মোটামুটি অন যারা অ্যান বেশি এভারেজ যদি 80 নাম্বারের পরীক্ষায় কাটমার্ক কেমন? 80 নাম্বারের পরীক্ষায় আপনার 65 থেকে কাটমার্ক, 65-70-এর ভিতরেই কাটমার্ক যায়। যদি কারো লক্ষ্য থাকে 11 থেকে 20 গ্রেডের চাকরিগুলোই, অর্থাৎ সে বিসিএস ক্যাডারও হতে চায় না বা ওরকম কোনো কিছু, তার ওরকম বিশেষ লক্ষ্য নাই, যে কোনো একটা চাকরি হলেই হয় এবং খুব দ্রুত একটা চাকরি তার প্রয়োজন, 5 মাস, 6 মাস বা 1 বছরের মধ্যে, এই ক্ষেত্রে সে কি ধরনের প্রস্তুতি নিবে এবং সে কি প্রস্তুতিটা প্রতিনিয়ত পরিবর্তন করবে? ধরেন আজকে একটা পরীক্ষা দিয়ে আসলো, আবার 15 দিন পর যে পরীক্ষা, ওই 15 দিনের জন্য একটা স্ট্র্যাটেজি নিবে, আবার 1 মাস পরে একটা পরীক্ষা, সেটার জন্য আরেকটা স্ট্র্যাটেজি নিবে, এইভাবে চলবে নাকি একটা প্রস্তুতি ধারাবাহিকভাবে 6 মাস থেকে 1 বছর চলবে? অর্থাৎ প্রস্তুতিটা, যাদের লক্ষ্য যে যেকোনো একটা চাকরি খুব দ্রুত পাওয়া প্রয়োজন, তাদের করণীয় কি? আচ্ছা, যেটা বললেন যে যাদের এই মানে যে কোনো একটা চাকরি দরকার, তাদের জন্য আমি এটা বেস্ট চয়েস বলবো, সেটা হলো এই কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পোস্টটা। এটা এই কারণে, কারণ এখানে প্র্যাকটিক্যাল, আর এই প্র্যাকটিক্যালটা দেখা যায় অনেকেই প্র্যাকটিক্যালি মূল সমস্যাটা তৈরি হয়, প্র্যাকটিক্যালটা পারে না। লিখিত পরীক্ষায় উঠে যায় কিন্তু প্র্যাকটিক্যালটা তারা বাদ পড়ে যায়। তাদের প্র্যাকটিক্যালের জন্য যে সময়টা, তারা মূলত পড়াশোনা অবস্থায় প্র্যাকটিস করে না। তো ভাইবার ইয়ার পর আপনার রিটার্নের পরে প্র্যাকটিক্যাল যে সময়টা থাকে, ওই সময়টা আসলে পর্যাপ্ত না। তো দেখা যায় যারা ভালো বেশি নাম্বার পেয়েছে, ওরা ওই প্র্যাকটিক্যালি বাদ পড়ে যায়। এই জন্য পসিবিলিটি সবচেয়ে বেশি হলো এই পোস্ট। যদি যারা যে কোনো একটা জবের জন্য তাদের জন্য এই 11 থেকে 20 গ্রেডের ভিতরে বেস্ট হলো অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে। এটা তাদের জন্য একবারে ইজি। আর পড়াশোনা পড়াশোনা বলতে, যদি যেহেতু এই পোস্ট তারা যদি টার্গেট করে, ওই অনুযায়ী তাদের প্রিভিয়াস যে কোশ্চেন গুলা, এগুলো অ্যানালাইসিস করলেই দেখা যাবে 2 ক্যাটাগরির কোশ্চেন হয়। যে যে দপ্তরে পরীক্ষা দিবে সেই দপ্তরের প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করলে বোঝা যায়, কখনো এমসিকিউ হয়, কখনো রিটেন হয়। তো যে রিটেন দিবে, এই যে অধিদপ্তর গুলাতে বা মন্ত্রণালয় গুলাতে রিটেন পরীক্ষা হয়, এই পোস্টে তারা রিটার্নের জন্য ওইভাবে প্রিপারেশন নেবে। যেমন রিটার্নের জন্য আপনার, যে আমি যে ক্যাটাগরি গুলো বললাম, এই বাংলার জন্য সমান, সন্ধি বিচ্ছেদ, তারপর বিপরীত শব্দ, এগুলা হলো রিটেন আকারে, লিখিত আকারে লেখা থাকে। আর এগুলা যে খুব কঠিন দেয় তাও না, এগুলো হলো প্রিভিয়াস যে কোশ্চেন গুলা হয়, এগুলাই রিপিট হয়, বারবার রিপিট হয়। তো এগুলো প্রিভিয়াস কোশ্চেন গুলো ভালো করে এই পড়ে বিভিন্ন পরীক্ষার, তাহলে মোটামুটি এগুলো এর ভিতর থেকেই চলে আসে। তারপর ইংরেজির ক্ষেত্রে নির্দিষ্ট প্রশ্ন আসে, যেমন ভয়েস চেঞ্জ আসে, ট্রান্সফরমেশন আসে, তারপর এই কি বলে এটা, জেন্ডার চেঞ্জ, নাম্বার চেঞ্জ, এগুলাই আসে বারবার। তারপর প্যারাগ্রাফ আসে, একবারই নির্দিষ্ট আপনার দেখবেন 5-6 ক্যাটাগরি, এই ক্যাটাগরির প্রশ্নগুলোই রিটেনে আসে। তো দেখা যায় যারা এই নির্দিষ্ট করেই এই জবের জন্যই পড়াশোনা করতেছে, তারা যদি একবারে এই আপনার স্ট্র্যাটেজি গুলো ফলো করে, কি কি পড়বে তারা, সাবজেক্ট বিষয়গুলো সিলেক্ট করে যে এই এই ক্যাটাগরির প্রশ্ন আসে, আমি এই ক্যাটাগরিগুলো নিয়মিত সলভ করব। ইডিয়ম ফ্রেজ মাস্ট থাকে, তাহলে এই যে ইডিয়ম ফ্রেজ, তারপর বাংলাতে বাগধারা, হ্যাঁ, এই নির্দিষ্ট ক্যাটাগরির প্রশ্নগুলা যদি নিয়মিত সলভ করে, তাহলে সে রিটেন পরীক্ষায় পাস করে যাবে।
এমসিকিউ যেটা হয়, এমসিকিউ কঠিন কোন এমসিকিউ হয় না, সব সাবজেক্টের জন্য আপনার এই প্রিভিয়াস কোশ্চেন গুলো, মানে যারা কোশ্চেন করে দেখা যায় নতুন কোশ্চেন যে করে অত অত সময় থাকে না তাদের হাতে যারা কোশ্চেন করে। আর বিশেষ করে যারা কোশ্চেন করে এরা দেখা যায় আর এই কর্মকর্তা বিসিএস ক্যাডার, তো ওই বিসিএস এর প্রশ্নগুলো আবার রিপিট করে দেখা যায়। এই জন্য বিসিএস এর প্রশ্নগুলো যদি সলভ করে কেউ, তাহলে মোটামুটি অনেক প্রশ্ন এখানে এমসিকিউ। আপনার মতে এই পরীক্ষাগুলোতে প্রশ্ন রিপিটেশন হয় বেশি এবং রিপিটেশনটা মোটামুটি বিসিএস থেকে বেশি হয়, এই ক্ষেত্রে একজন চাকরি প্রার্থী বিসিএস এর বিগত প্রশ্নগুলো ভালোভাবে পড়ে নেওয়া গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় বিষয় যেটা বললেন সেটা হলো এই ক্ষেত্রে একজন চাকরি প্রার্থী মূলত বিগত অন্যান্য চাকরি পরীক্ষার যে বিগত প্রশ্ন আছে এই বিগত প্রশ্নগুলো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো একজন জানতে জি জি। চেয়েছেন টাইপের ক্ষেত্রে কিবোর্ড গুলোর বিষয়ে এবং কোন ফন্টে প্র্যাকটিক্যাল নেওয়া হয়, এটা নিয়ে আমরা বোধহয় কথা বলেছি, তাও আরেকবার বলা যেতে পারে। এটা আরেকজন হলো বিজয়, জানতে চেয়েছেন কম্পিউটার মুদ্রাক্ষরিক এরা বিজয়। না শিখে নর্মাল কম্পিউটার কোর্স করলে কি হবে, এই ক্ষেত্রে কম্পিউটারের কোনো কোর্সের প্রয়োজন কিনা, সার্টিফিকেট লাগে কিনা আলাদা? ওরকম প্রয়োজন নাই, আপনার সার্টিফিকেট দেখা যায় ওইভাবে কম্পিউটারের জন্য সার্টিফিকেট না। তো এটা যদি থাকে এটা আপনার জন্য ভালো, কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে 6 মাসের একটা সার্টিফিকেট, ওইটা অনেক ভালো, মানে ওটা স্ট্যান্ডার্ড আর কি। আলাদা ভ্যালু অ্যাড হয় কিনা, জি। আলাদা করে ভ্যালু অ্যাড হয় কিনা যদি কারো সার্টিফিকেট থাকে? আলাদা ভ্যালু ক্রিয়েট করে না, তবে এটা রাখা ভালো, ভাইবার সময় এটা যদি দেখতে চায় সেক্ষেত্রে দেখাতে পারে। টাইপিং এ প্র্যাকটিক্যালে নাম্বার থাকে কেমন? জি, বুঝি নাই। নাম্বার কেমন থাকে টাইপিং এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে? টাইপিং এ নাম্বার 20। 20। এভারেজ মার্কিং কেমন, পাস মার্ক আছে কিনা আলাদা করে কোনো, নাকি এমনিতে শুধু পাস ফেল? কিছু আছে পাস ফেল, কিছু আছে দেখা যায় টাইপিং নাম্বার রাখে, যেমন 20 নাম্বার রাখে, ভাইভাতে 10 নাম্বার রাখে, বাকি 80 নাম্বার, এভাবে একটা এই নাম্বার করে, ডিস্ট্রিবিউশন করে। তো মূলত টাইপিং এর মূল বিষয়টা হলো পাস ফেল, কারণ টাইপিং এ পাস হ্যাঁ, করলেই আপনার বাকি নাম্বার গুলা ভ্যালু করবে, নাইলে ভ্যালু করবে না। অর্থাৎ টাইপিং ফেল করলে সব ফেল, তাহলে আর বাকি সব যা ফেল। যা পরীক্ষা দিলে এগুলো আর কোনো কিছু কাজে আসবে না। তো এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে টাইপিং চর্চা কিভাবে করতে পারে একজন যদি চায়, সে টাইপিং চর্চা কিভাবে করবে এবং কোন কিবোর্ডে করলে ভালো হয়? ওইখানের কিবোর্ড গুলোতে কি কোনো অক্ষর লেখা থাকে, বাংলা কিবোর্ড নাকি ইংলিশ কিবোর্ড থাকে পরীক্ষার সময়? আচ্ছা আচ্ছা, কিবোর্ড মূলত ইংলিশে থাকে, আবার কিছু কিছুতে বাংলাও লেখা থাকে, তবে বাংলা অনেক মানে অনেক ক্ষেত্রে বাংলা লেখা থাকে না। আর কিবোর্ডটা মুখস্থ হলেই সবার জন্য বেটার হয়, মুখস্থ করাতে এমনি তো টাইপ ভালো করা সম্ভব না। আপনার কিবোর্ড মুখস্থ না হলে আপনি টাইপ কিভাবে করবেন? তো মূলত এই এপোর্টেক কিবোর্ড ভালো কিবোর্ড গুলোই ব্যবহার হয়, এপোর্টেক, ডেল এই টাইপের কিবোর্ড ব্যবহার করি আর কি। কিবোর্ড ভালো থাকবে কোনো সমস্যা নাই। আর এই লেখা নাও থাকতে পারে বাংলা, সেক্ষেত্রে কিবোর্ডটা সবার মুখস্থ থাকাই ভালো। আর প্র্যাকটিসের বিষয়টা হলো আপনার প্র্যাকটিস তো অবশ্যই বাসায় করতে হবে, নিয়মিত প্র্যাকটিস করতে, কিছু কিছু লিখতে হবে। আর অনলাইনে ইয়ে আছে, software আছে, বিভিন্ন সফটওয়্যার আছে, টাইপিং মাস্টার বলে বিভিন্ন সফটওয়্যার আছে, এগুলো দিয়ে নিয়মিত প্র্যাকটিস করলে হয়। ওখানে দেখা যায় আপনার এই নাম্বার, এই পার মিনিটে কত কত টাইপ করতেছেন, হচ্ছে, মানে সবগুলোই ওখানে পরিষ্কার থাকে আর কি। তো অনলাইনে টাইপিং মাস্টার সার্চ দিয়ে দেখবেন, ওখান থেকেই টাইপ করবেন নিয়মিত। প্রস্তুতির মধ্যে কখনো এরকম কি হয়েছে যে না আর আসলে প্রস্তুতি নেওয়া সম্ভব না, বা আমার আর চাকরির আশা নেই, বা আমাকে দিয়ে হবে না, এরকম পরিস্থিতি কখনো হয়েছিল কিনা? আচ্ছা, আমি মূলত বিসিএস মোটিভেটেড ছিলাম, তো ওই অনুযায়ী পড়াশোনা শুরু করেছিলাম। আর বিসিএস তো ওই যে বলে না, বিসিএস এর তো হলো বড় জব, বিসিএস এর প্রিপারেশন নিলে মোটামুটি ছোট জব গুলো অন্যান্য জব গুলার একটা প্রিপারেশন হয়ে যায় ওভারঅল। তো আমি বিসিএস দিয়ে শুরু করেছিলাম, যার কারণে আমার জন্য একটু সহজ মনে হচ্ছে আর কি সবকিছু। তো এই টাইপের জব গুলা আমার যেটা সমস্যা হয়েছে সেটা প্র্যাকটিক্যালি, মানে আমি যেটা বললাম যে প্র্যাকটিক্যালি সমস্যা তৈরি হয়। আমরা তো ওইভাবে টাইপ করি না বাসায়, দেখা যায় প্র্যাকটিক্যালি সমস্যা হয়ে যেত, রিটেন ঠিকা হইতো কিন্তু প্র্যাকটিক্যালে গিয়ে বাদ পড়ে যেতাম।
তো এরকম রিটার্ন নিয়মিতই টিকতাম, কিন্তু প্র্যাকটিক্যালে বাদ করে দিতাম। পরে চিন্তা করলাম এই প্র্যাকটিক্যালটা ভালো করে শিখি। তো ওই চিন্তাধারা থেকে আর কি প্র্যাকটিক্যালের উপর ভালো করে focus করলাম। তারপর আর কি বিভিন্ন ভাইবা দেওয়া শুরু করি। না মাঝে মাঝে কখনো হতাশ হয়ে গিয়েছিলেন কিনা যে আদৌ সম্ভব কিনা? কারণ টাকা পয়সা বা লবিং টবিং এগুলার একটা ব্যাপার থাকে, যে আমি আসলে অনেক ভাইবা দিয়েছি, সব জায়গা থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছে। সত্যি করে বলেন তো, আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে? বলুন। হতাশ বলতে আমি মানে শুরু করছিলাম চিন্তাধারা, যেমন যদি বিসিএস এর জন্য শুরু করেছিলাম, পরে আবার টেকনিক্যাল লাইনে আমি চলে গিয়েছিলাম, যে মনে হয় হবে না। টেকনিক্যাল কম্পিউটার শেখা শুরু করলাম, যেমন ওয়েব ডেভেলপিং, ওয়েব ডিজাইন, এই টাইপের টেকনিক্যাল কোর্স নিয়ে এগুলো শুরু করছি। তো শিখছিলাম, কিছু কোর্স করতেছিলাম। তো পরে আবার হঠাৎ যখন পরীক্ষা আসতো, উম, তখন আবার কিছুদিন পড়াশোনা করতাম। একটু মানে হতাশার ভিতরেই ছিলাম আর কি, যে কোনটা করবো, এদিকেই মানে সাকসেশন আসতেছে না। এইটা মোটামুটি একটা কমন প্রবলেম বোধহয় আমার। আমার নিজের আর ক্ষেত্রে কি। এরকম হয়েছে যে আমি মাঝে একবার গরুর খামার দেওয়ার একটা প্ল্যান করেছিলাম, যে বাসা থেকে কিছু টাকা পয়সা নিয়ে গরুর খামার করবো। তো আপনার গল্পেও শোনা যাচ্ছে যে আপনিও মাঝখানে ওয়েব ডিজাইনিং, কম্পিউটারের কাজ এগুলো শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, এবং মাঝে মধ্যে একেবারে ওই দিকেই ফুল ফোকাস থাকতেন। শুধু পরীক্ষার আগে আগে আবার কিছুদিন পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন। তো তো এভাবেই এই মূলত ক্ষেত্রে ইয়ে করতে একটা সিদ্ধান্ত নিলাম, না আমি দেখি মানে সরকারি জবের জন্য একটু চেষ্টা করে দেখি। তারপর ফাইনালি আর কি খাদ্য অধিদপ্তরে ফাইনাল সিলেকশন হলো আর কি। তো এর আগে বিভিন্ন ভ্যাকেন্সি দিয়েছি বিভিন্ন অধিদপ্তরে, মন্ত্রণালয়ের এর আগে সিডিএ, আনুমানিক তার কেমন ভাইবা দিয়েছেন, কতগুলো ভাইবা দিয়েছেন, এবং ওই পরীক্ষাগুলোতে কেন হয়নি আপনার কি ধারণা? ওইগুলোর ক্ষেত্রে লবিং হয়েছে, নাকি অন্য কোনো সিস্টেম ছিল, নাকি আপনার নাম্বার কম ছিল? লবিং মনে হয় না। তো এটা হলো আমি যতটুকু ফেস করছি সেটা হলো এই ওই যে বললাম, এই জবগুলোতে দেখা যায় এই পোস্ট অনুযায়ী বেশি লোক নেয়, কারণ ওই প্র্যাকটিক্যালে দেখা যায় বাদ পড়ে যায়। তো সব পরীক্ষা তো নাম্বার ভালো পাই নাই, কিছু পরীক্ষা নাম্বার কম পাইছি, কিন্তু এই ভাইবার জন্য সিলেক্ট হয়েছি আর কি। তো ওভারঅল প্র্যাকটিক্যাল তো পাস ফেল, আর ওই রিটার্ন পরীক্ষাই আপনার মূল ইয়েটা নির্ধারণ হয়, ভাগ্য নির্ধারণ হয় রিটার্ন পরীক্ষা। তো যাদের রিটার্ন মোটামুটি ভালো, তাহলে এগিয়ে যায় আর কি। তো রিটার্নের উপর ফোকাস অবশ্যই থাকতে হবে, আর প্র্যাকটিক্যাল আপনার মোটামুটি এতটুকুই থাকতে হবে, আর রিটার্নটা ভালো প্র্যাকটিক্যাল। করতে হবে। তো এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, সেটা হলো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, চারটা সাবজেক্টের মধ্যে সাধারণ জ্ঞান অংশে দেখা যায় সাম্প্রতিক বিষয়গুলির প্রশ্ন সবচেয়ে বেশি হয় 11 থেকে 20 গ্রেডের প্রশ্নগুলোতে। কারণ ওনারা যারা এই প্রশ্ন করেন তারা সাম্প্রতিক প্রশ্নগুলো সাধারণত পেপার পত্রিকা থেকে নিয়ে থাকেন। এই ক্ষেত্রে আপনি সাম্প্রতিক অংশের প্রস্তুতিটা কিভাবে নিতেন? সাম্প্রতিক অংশ এটা হলো এই আপনার ওই বুলেটিন গুলা পড়তাম পরীক্ষার আগে আগে, যে কোনো একটা বুলেটিন কিনে নিতাম। আর এমনিতে আপডেট ফেসবুকে নজর থাকতো নিয়মিত। পরীক্ষা যে কোনো পরীক্ষা আসলে সাম্প্রতিকের একটা বুলেটিন কিনে নিতাম, সাম্প্রতিক ওখান থেকেই পড়তাম। আর এছাড়া বাংলাদেশ বিষয়াবলীর এই আপনার রিটার্নের জন্য সাজ্জাদ স্যার তো ভালো বলতে পারবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক, তারপর নির্দিষ্ট বিষয় যদি রিটার্ন আসে, তাহলে আপনার বিভিন্ন সংস্থাগুলা, আন্তর্জাতিক সংস্থাগুলা, মুক্তিযুদ্ধ বিষয় এগুলা থেকে হলো ইয়ে রিটার্নের প্রশ্নগুলা চলে আসে। 8, 9টা 10টা এরকম প্রশ্ন অধিকাংশ ওখান থেকে চলে আসে। ওকে। আর এর তো ভিতরে মূল ইতিহাসটা বেসিক সাধারণ জ্ঞান থেকে বেশি আসে আর কি, সাম্প্রতিক থেকেও আসে অর্ধেক খানেকের মতো। 11 থেকে 20তম গ্রেডের যে সাধারণ জ্ঞান অংশ, সাম্প্রতিক, হ্যাঁ, এইখানে সাম্প্রতিক বেসিক একটু থেকে ফোকাস বেশি। বেশি থাকে। তো 11 থেকে 20তম গ্রেডের চাকরি প্রত্যাশী যারা আছে, তাদের মূল ফোকাস কোন চাকরিগুলোকে কেন্দ্র করে হতে পারে, এরকম কয়েকটা চাকরির নাম যদি একটু বলতেন, এবং কিছু পদের নাম, কিছু মন্ত্রণালয়ের নাম, যেগুলোকে ফোকাস করে তারা বেশি বেশি অ্যাপ্লিকেশন করবে, এবং তারা কি শুধু এই পরীক্ষাগুলোকেই অ্যাটেন্ড করবে, নাকি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব গ্রেডে অ্যাপ্লাই করা উচিত বলে মনে করেন? না, পরীক্ষা তো সবগুলো দেওয়াই ভালো। মানে আপনার হয়তো সে যে কোনো একটা পদের জন্য এই ইয়ে করতেছে,
পড়াশোনা করতেছে, কিন্তু পরীক্ষা সবগুলো দেওয়াই ভালো। কারণ প্রত্যেকটা পরীক্ষাই এক একটা মডেল টেস্ট। আর বাস্তব পরীক্ষা দেওয়া এটা সবচেয়ে বড় মডেল টেস্ট। তো পরীক্ষা সবগুলাই দিবে, সমস্যা নাই। আপনার প্রিপারেশন নিবে হলো সে যে পদের জন্য পড়াশোনা করতেছে, মূলত ওই পদের জন্যই ওইভাবেই প্রিপারেশন নিবে। পদ ভিত্তিক আলাদা করে প্রিপারেশন নিবে, যখন যে মন্ত্রণালয়ের পরীক্ষা হয় ওই মন্ত্রণালয় রিলেটেড তথ্যগুলো বিশেষ করে ফোকাস করবে। জি জি। আচ্ছা, তো এরপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হলো আপনার এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে যারা পরীক্ষাগুলো দেয়, আমরা যতদূর জানি যে এই পরীক্ষাগুলো সাধারণত ঢাকা শহরেই হয়, ঢাকার বাইরে এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় খুবই কম। তো যারা এই পরীক্ষাগুলো দিতে আসে বারবার, দেখা যায় মোটামুটি প্রতি সপ্তাহে বা কম বেশি প্রতি মাসেই একটা দুইটা করে পরীক্ষা থাকে, কখনো কখনো একই দিনে সকাল বিকেলেও পরীক্ষা থাকে, আবার কখনো কখনো সকালে একই সময়ে দুইটা পরীক্ষা তিনটা পরীক্ষাও পড়ে যায়। তো বারবার পরীক্ষা দিতে আসা যে চাকরি প্রার্থীদের জন্য একটা হ্যাসেল, এই ক্ষেত্রে তাদের ঢাকাতে শিফট হওয়া ভালো নাকি এলাকা থেকে বারবার এসে যে পরীক্ষাগুলো দেওয়া ভালো? আপনার মতামত কি এই ক্ষেত্রে? আসলে অধিকাংশ শিক্ষার্থীরা ঢাকায় থাকে, ঢাকার বাইরে থেকে আসে অনেকে। তো পরীক্ষাগুলো এই বিভাগীয় ইয়ে খুবই কম পড়ে, ঢাকায় পড়ে বেশি। তো বড় বড় পোস্ট গুলাতে বিভাগীয় উত্তর আমাদের বিভাগে পরীক্ষা হয়। যেমন খাদ্য আর অধিদপ্তরে আপনার আপনার পরীক্ষাগুলো কোথায় জেলায় বা বিভাগে এভাবেই হয়? চট্টগ্রাম বিভাগে আমি মানে গিয়ে আমি পরীক্ষা দিয়েছি মূলত। আচ্ছা, বিভাগীয় পরীক্ষায় করা যায়। এক্ষেত্রে 11 থেকে 20 গ্রেডের পরীক্ষাগুলোতে রিটেনে কেমন নাম্বার লাগে, কত পার্সেন্ট, বা মোটামুটি 100 মার্কের পরীক্ষা হলে 100 বা পার্সেন্টেজ অনুযায়ী কেমন নাম্বার প্রয়োজন হয়? আর এই আমার পরীক্ষাগুলোতে পাস মার্ক নাকি কাট মার্ক কোনটা ফলো করা হয়? না, পাস মার্ক না, মূলত কাট মার্কে ফলো করা হয় আর কি। তো ওই কাট মার্ক ফলো করলে ওটা পাস। তো পাস মার্ক হলো একটা নির্দিষ্ট মার্ক, যেমন 100 পাস মার্ক বলা হয়, 50 তো কাউকেই নেওয়া হয় না। তো ওই পাস মার্ক বলে তো লাভ নেই। তো আমার আমার পরীক্ষার কথা যদি বলি, আমাদের 100 নাম্বার ছিল। তো আমার 80 প্লাস। আমার যদি আমি নিজস্ব কাট মার্কে আমার 85 চলে আসে আর কি, ভিতরে। হুম। তারপর তো যদি 80 একশো নাম্বারে নম্বর পরীক্ষা, 60 প্লাস থেকে আপনার কাট মার্ক শুরু হয়ে যায়। ওকে, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে রিটেনে আসলে ফিক্সড কোনো পাস মার্ক থাকে না যে এত পার্সেন্ট নাম্বার পেলেই পাস, যেটা সাধারণত আমরা দেখতে পাই নিবন্ধনের ক্ষেত্রে, বিসিএস এর ক্ষেত্রে এই কাট মার্ক মানে আপনার পাস মার্ক গুলো থাকে, অন্য পরীক্ষার ক্ষেত্রে এটা না, থাকে না। এরকম আর পাস কেমন মার্ক থাকে না। আছেন? আমাদের একজন শিক্ষার্থী রেবেকা খাতুন, উনি বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বিদ্যাবাড়ির প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এবার প্রাইমারি সহকারী শিক্ষিকা হিসেবে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার জন্য শুভকামনা, উনি চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত। তো 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলো শিক্ষক নিবন্ধন প্রাইমারি এই পরীক্ষার থেকে কি কিছু আলাদা বিষয় আছে নাকি মোটামুটি একই বলা যায়? 11 থেকে 20 গ্রেডের যারা প্রিপারেশন নিচ্ছে, তারা শিক্ষক নিবন্ধনের এই যে কাটমার্ক, ওটা এমনিতেই তাদের হয়ে যাবে, আলাদা প্রিপারেশন নেওয়ার প্রয়োজন নেই। যারা 11 থেকে 20 গ্রেডের প্রিপারেশন নিচ্ছে, শিক্ষক নিবন্ধন তাদের জন্য বেশি সহজ, প্রিলি টিকার জন্য আর কি। আর রিটেন তো যে যার সাবজেক্ট। জেনারেল অংশের জন্য, প্রিলিমিনারি পরীক্ষার জেনারেল অংশের জন্য এই প্রস্তুতিটাই যথেষ্ট। আর এরপরে আমরা আরো কমেন্ট দেখতে পারি, এটার জন্য আলাদা করে ল্যাপটপ কিবোর্ড এগুলো ক্রয় করতে হবে কি না? আলাদা করে ল্যাপটপ কিবোর্ড এগুলো ক্রয় করার প্রয়োজন নেই। কম্পিউটার অপারেটর জবের ক্ষেত্রে প্র্যাকটিক্যাল কোন ফন্টে হয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই ক্ষেত্রে ভাইবা বোর্ড যেগুলো হয় 11 থেকে 20তম গ্রেডের, আপনার যে অধিদপ্তর বা মন্ত্রণালয় ভিত্তিক পরীক্ষাগুলোর ভাইবা বোর্ডে কারা কারা উপস্থিত থাকেন বা কতজন থাকেন, ভাইবা গুলো কেমন হয়, বা মোটামুটি কত সময় রাখা হয় এই পরীক্ষার ক্ষেত্রে? ভাইবা বোর্ড বেশ একবারে সিম্পল থাকে, তেমন সমস্যা না, 3-4 জন এরকম থাকে। আর কোশ্চেন একবার বেসিক কোশ্চেন থাকে, কম্পিউটার রিলেটেড কোশ্চেন থাকে। তারপর আপনার জেলা সম্পর্কে কোশ্চেন থাকে। তারপর জেনারেল নলেজ সম্পর্কে কোশ্চেন থাকে।
আসলে ডিপেন্ড করে হলো যারা আছে তাদের উপর। দেখা যায় এক একজন এক এক বিষয়ে পারদর্শী, তো সেই বিষয় থেকে কোশ্চেন করে। তো এটা বাইবেল বোর্ড হলো ভেরি করে আর কি। তো ম্যাক্সিমামে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো আপনার এই ম্যাথ, দেখা যায় ম্যাথ মুখে মুখে ধরে ফেলে, এরকম হচ্ছে। মুখে মুখে ম্যাথ করতে তারপর দেয় ভাইবা বোর্ডে? হ্যাঁ, মুখে মুখেই ম্যাথ করতে দেয়। মানে সিজিএতে এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল, মুখে মুখে ক্যালকুলেশন করতে হইলো। হ্যাঁ, তো এছাড়া আপনার জেলা সম্পর্কে তথ্য মানে থাকবেই। জেলা সম্পর্কে কিছু একটা জিজ্ঞাসা করবে, তারপর কম্পিউটার সম্পর্কে জিজ্ঞেস করবে, যেমন মেইল ব্যবহার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। এই ক্ষেত্রে ভাইবা বোর্ডে এই কতজন থাকে এবং কারা কারা থাকে মোটামুটি ভাইবা গুলোর ক্ষেত্রে? আর ভাইবা দিতে কি একেবারে মন্ত্রণালয়ে যেতে হয় নাকি আঞ্চলিক পর্যায়ে ভাইবা দেওয়ার সুযোগ থাকে বিভাগ বা জেলায়? আপনার অধিদপ্তরের ভাইবা গুলা মূলত অধিদপ্তরের যারা আছে তারাই, মন্ত্রণালয় থেকে আসে অথবা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনারাই ভাইবা নেয়। তাহলে সবাইকেই ঢাকায় আসতে হয় এবং ঢাকাতেই মূলত ভাইবা গুলো অনুষ্ঠিত হয়। ঢাকাতেই, জি জি, ঢাকাতেই ভাইবা হয়। ঢাকাতেই ভাইবা গুলো অনুষ্ঠিত হয়। 11 থেকে 20 গ্রেডের যারা চাকরি প্রার্থী তাদের জন্য ইংরেজিতে যদি দুর্বলতা থাকে সেই ক্ষেত্রে বিশেষ করে কি করতে পারে বা কিভাবে করতে পারে? ইংরেজি মূলত আপনার এই কি বলে ভোকাবুলারি একটু গুরুত্বপূর্ণ, ভোকাবুলারি প্র্যাকটিস করতে হবে। তারপর ইংরেজি হলো নির্দিষ্ট, যেমন আপনার সাধারণ জ্ঞান যেমন একটু সাম্প্রতিক থেকে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন আসার সুযোগ আছে, কিন্তু ইংরেজি বাইরে থেকে কোশ্চেন আসার সুযোগ নেই। মানে আপনার নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আছে, সাবজেক্ট আছে, এগুলার ভিত্তি থেকে নিয়মিত কোশ্চেন হয়। যেমন ইডিয়ম ফ্রেজ থেকে নিয়মিত কোশ্চেন হয়, গ্রুপ ভার্ব থেকে হয়, তারপর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যে রিটেন গুলা হয় নিয়মিত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে। তারপর ভয়েস সেন্স নিয়মিতই আসে। তারপর ট্রান্সলেশন আসে, রিটেনের জন্য ট্রান্সলেশন আসে। তারপর এই ট্রান্সফরমেশন সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্ব, এগুলোই আসে বারবার। ইংলিশ একবারে সিলেবাস সীমিত, বড় কোনো সিলেবাস নেই সেজন্য। আর এই ক্ষেত্রে গণিতের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? গণিত কি একেবারে বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমিক ভাবে করতেই থাকবে নাকি সামনে যে পরীক্ষা আছে ওই পরীক্ষাকে ফোকাস করে পড়বে? পরীক্ষা তো দেখা যায় মোটামুটি প্রতি সপ্তাহে বা কমপক্ষে প্রতি মাসে 1-2 বার করে পরীক্ষা থাকেই, কখনো কখনো এর থেকে বেশিও হয়। তো এই ক্ষেত্রে আসলে ওনার সিলেবাসের প্রস্তুতিটা কেমন হবে? যখন প্রিপারেশন নেবে, সিলেবাস পুরো সিলেবাসেরই প্রিপারেশন নেবে। আপনার কোনো কিছু বাদ দিয়ে তো আর প্রিপারেশন নেওয়ার সুযোগ নেই। এই অধিদপ্তরের পরীক্ষা হচ্ছে, তাদের প্রশ্ন অ্যানালাইসিস করবে এটা পরীক্ষার আগে, কিন্তু ওভারঅল প্রিপারেশনটা ওভারঅল নিতে হয়। আপনার যে টপিক গুলাতে নিয়মিত প্রশ্ন আসে ওই সব টপিকস আপনার সবই মোটামুটি কভার করতে হবে। আর যখন পরীক্ষা দিয়ে অধিদপ্তর মন্ত্রণালয়ের পরীক্ষা হয়, ওদের কোশ্চেন ওইভাবে, এটা তো কিছুর জন্য হয়তো 1 মাস 1.5 মাস, হ্যাঁ, বা আরো কম। তো নির্দিষ্ট প্রিপারেশন তো আগে ওভারঅল তারা প্রথম থেকে শুরু করতেছে, তারা ওভারঅল প্রিপারেশন নেবে, সব টপিক কভার করবে। আংশিক প্রিপারেশন নিয়ে আসলে মানে হয় না। আংশিক প্রিপারেশন নিলে একটা দুর্বলতা থেকে যায়, দেখা যায় সব আপনার যেই অংশ থেকে প্রিপারেশন নিয়েছেন ওই অংশ থেকে কিছু টপিকস দেখা যায় আপনার প্রিপারেশনের বাইরে চলে, জন্য ওভারঅল করতে হবে। আর তো যে পরীক্ষাগুলো এই অধিদপ্তর ওই পরীক্ষাগুলো প্রিভিয়াস কোশ্চেন অ্যানালিসিস করে ওই ওরিয়েন্টেড প্রিপারেশন। ওকে। আর জিকের ক্ষেত্রে বিশেষ কোনো টিপস বা বিশেষ কোনো বিষয় আপনার পক্ষ থেকে আছে? কিসের ক্ষেত্রে? সরি, সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আপনার পক্ষ থেকে কোনো বিশেষ টিপস অথবা কোনো বিশেষ বিষয় থাকবে কি? সাধারণ জ্ঞান, আসলে সাধারণ জ্ঞানের উপর আমার এই জ্ঞানটা কম ছিল। ওটা আপনি ভালো জানেন, ভালো বলতে পারবেন সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান আমি তারপর আপনার এমসিকিউর পক্ষ জন্য থেকে যেটা, বিশেষ কোনো টিপস থাকে কিনা? হ্যাঁ, সাধারণ জ্ঞান এমসিকিউর জন্য যেটা পড়ছি সেটা আমি মোটামুটি কভার করে ফেলছি। প্রিভিয়াস যে জব কোশ্চেন গুলা 11 থেকে 20 গ্রেডের,
এইসব নির্দিষ্ট বই আছে, অনেক ধরনের বই আছে। কোশ্চেন এগুলা আমি সব ক্লিয়ার করছিলাম। ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের মধ্যে এসছেন, সেটা হলো এই 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাগুলো আসলেই বাজারে বিভিন্ন প্রকারের বই দেখা যায়। এই কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার বই, খাদ্য অধিদপ্তরের ফুড ইন্সপেক্টরের বই, অমুক পদের বই, এই পদের বই। এখন এরকম আলাদা আলাদা বই কি কিনতে হয়, নাকি যে বই টেবিলে আছে এই বইতে কাজ হয়? অর্থাৎ একই পরীক্ষার জন্য ভিন্ন ভিন্ন বই আছে, নাকি একটা প্রস্তুতিতে ভিন্ন ভিন্ন সব পরীক্ষা দেওয়া যায়? কোনটা বেস্ট আচ্ছা, অপশন? একটা বেসিক প্রিপারেশনের জন্য যে কোনো বেসিক বই অবশ্যই পড়বে। আর হলো ওই যেটা বললাম যে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ, প্রিভিয়াস কোশ্চেন এগুলোর জন্য নির্দিষ্ট একটা বই রাখতে হবে। কারণ পুরাতন যে কোশ্চেন গুলা যে বিভিন্ন মন্ত্রণালয় সেটা সেটা আপনাকে কভার করার জন্য নির্দিষ্ট একটা বই ফলো করতে হবে। আর বেসিক প্রিপারেশনের জন্য যে কোনো একটা বই ফলো করলেই হবে। দুই ধরনের বইয়ের কথা বললেন, তাহলে একটা হলো বেসিক প্রিপারেশনের জন্য যে কোনো এক সেট বই, আর দ্বিতীয় যেটা হলো আমাদের সেটা হলো বিগত প্রশ্নের বই, অর্থাৎ যেখানে বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো উল্লেখ আছে, তাই তো? জি আচ্ছা, জি জি। সেক্ষেত্রে যে চটকদার বিজ্ঞাপন বা বাজারে নতুন নতুন বই হয়, যে পরীক্ষা আসে সেই পরীক্ষার আগেই ছোট ছোট পাতলা বই পাওয়া যায়, এই বইগুলো না খুব না, এই বেশি। ছোট ছোট যে পাতলা বই মানে এগুলো আসলে অতটুকু ইফেক্টিভ না। এগুলো হলো যাদের প্রিপারেশন একবারই কম, তাদের জন্য এটা লোভনীয় হয়ে থাকে। দেখা যায় তাদের প্রিপারেশন ওইরকম থাকে না, তারা চিন্তা করে যে আমি 10-12 দিন পরে একটা প্রিপারেশন নিয়ে ফেলবো, চাকরি হয়ে যাবে আমার। এটা মূলত সম্ভব না। এগুলো না পড়ে মূলত আচ্ছা, আপনার এখানে এই ভালো সাজেশন থাকবে, হ্যাঁ, ভালো কোনো মানসম্মত স্ট্যান্ডার্ড এরকম বই ফলো করতে হবে। আরেকটা প্রশ্ন করেছেন একজন, তিনি জানতে চেয়েছেন যে এই পদে আসলে চাকরি করলে সুযোগ সুবিধা কেমন, বসার জায়গা পাওয়া যায়, চেয়ার টেবিলের কি ফ্যাসিলিটিস? উনি আসলে বোধহয় জানেন না যে আমাদের সরকারি অফিসগুলোতে কত ভালো ফ্যাসিলিটিস আছে। যদি এ ব্যাপারে একটু আইডিয়া দিতেন আমাদেরকে। আচ্ছা, এটা হলো মানে এই পোস্ট গুলো মূলত অফিসিয়াল পোস্ট। মানে অফিসের মেইন কাজ হলো এদের অফিস সহকারী, কম্পিউটার টাইপিস্ট, মুদ্রাক্ষরিক, অপারেটর, এদের হলো অফিসের মূল কাজ মূলত এদেরই। উচ্চমান সহকারী, ঠিক আছে। তো এক্স্যাক্ট। চেয়ার অবশ্যই পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর কাজের সুযোগ সুবিধা সবকিছুই ভালো, প্রমোশন থাকে। এই পদের প্রমোশন থাকে আপনার, দেখা যায় 5 বছর পরে উচ্চমান সহকারী 14তম, তারপর আবার 5 বছর পরে আবার 13তম গ্রেড, এইভাবে প্রমোশন থাকে। আরেকটা বিষয় হলো এই পদগুলোর ক্ষেত্রে অন্যান্য সুযোগ সুবিধা বৈধভাবে আর কোনো উপার্জনের সুযোগ আছে কিনা, এবং পাশাপাশি এই চাকরিগুলো করলে সে অন্য চাকরির জন্য প্রিপারেশন নেওয়ার জন্য সময় সুযোগ কতটুকু পাওয়া যায়? আচ্ছা, তো অফিস টাইম, আমাদের যে সরকারি অফিস টাইম, ওই অফিস টাইম তো মেনটেন করতে হয়। তো ওইটা মেনটেন করার ক্ষেত্রে দেখা যায় যে হিউজ পরিমাণ কাজ থাকে, বিষয়টা এটা না। তো যারা প্রিপারেশন নিতে চায় তারা প্রিপারেশন নিতে পারবে, কোনো সমস্যা নেই, পাশাপাশি প্রিপারেশন নেওয়া যায়। আর দেখা যায় শুক্র শনিবার তো বন্ধ থাকে, আর অফিস টাইমের বাহিরে অনেক সময় থাকে। তো যারা প্রিপারেশন নিতে চায় এই চাকরি করেও তারা প্রিপারেশন নিতে পারবে, অন্য জবের জন্য প্রিপারেশন নিতে কোনো সমস্যা হবে না। আর এটার হলো আপনি জবের পাশাপাশি আউট যেটা বলতেছেন সেটা হলো বৈধ। বৈধ হিসাবে আপনার যেহেতু কম্পিউটার নির্ধারক মানে কম্পিউটার টাইপ করা আপনার কাজ, দেখা যায় এই, আপনার অফিসের সাথে রিলেটেড যারা এই ঠিকাদার বিভিন্ন আছে, এক এক অফিসের ক্রাইটেরিয়া এক এক রকম। তো এই পাবলিকের সাথেও আমাদের কাজ করতে হয়, দেখা যায় পাবলিকের অনেক কাজ যেটা তারা বাইরে করেন, সেটা যদি আপনি তাদের করে দেন, তারা এই হাদিয়া দেয়, বকশিস দেয়, এটা আর কি, এটা দুটোভাবেই হয়। মানে সেটা তাদের বাইরে করা লাগে, তো আপনি যেহেতু পেয়ে আছেন আপনি করে দিলেন, একই কাজ, অফিসের কাজ, এই আর কি। হুম, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হলো একজন প্রশ্ন করেছেন, ধরুন আমি এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছি, এর মাঝখানে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে, পরবর্তীতে আর পড়ালেখা কন্টিনিউ করতে পারি নাই, তার চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু? আবরার ফাহাদ প্রশ্ন করেছেন। জি, বুঝি নাই একটু। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেছেন, মাঝখানে আর পড়াশোনা কন্টিনিউ করেননি, ছেড়ে দিয়েছিলেন, আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। যদি শুরু করেন তো তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু? অবশ্যই সম্ভাবনা আছে আপনার এই job এর জন্য। তো আপনার
দেখা যায় এসএসসি এইচএসসি এতটুকু যথেষ্ট মূলত। যদিও আমরা কোয়ালিফিকেশন আরো বেশি দিই, মাস্টার্স এগুলো দিয়ে আবেদন করি, কিন্তু মূলত এসএসসি এইচএসসি এই লেভেলের পরীক্ষা পরীক্ষা দিয়ে এই জবগুলা পাওয়া যায়। অর্থাৎ এইচএসসি পাশে কোনো একটা এই সমস্যা হবে পদগুলোতে না। আবেদন করার সুযোগ থাকে। হ্যাঁ, আবেদনের সুযোগ যেহেতু আছে, আপনি পূর্ণ মূল্যায়িত হবেন, কোনো সমস্যা হবে না। আপনি শুধু রিটার্ন পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নেন, রিটার্ন ভালো নাম্বার থাকলে আপনাকে ইগনোর করার সুযোগ কারো নেই। ঠিক আছে, আপনার হয়তো অনার্স সার্টিফিকেট নাই অথবা মাস্টার সার্টিফিকেট নাই, কিন্তু আপনার রিটার্ন ভালো হয়েছে, আপনাকে ইগনোর করার সুযোগ নেই। ঠিক আছে, আপনি অর্থাৎ দেখবেন, প্রিলি সমস্যা এবং হবে না। লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পেলেই হলো। জি জি। এটা বেশ ভালো একটা অপশন। তো এইচএসসি পাশে যারা আছে তারা এটার জন্য কি মাস্টার্স পর্যন্ত অপেক্ষা করা উচিত, নাকি এই ধরনের পদগুলোতে মাঝে মধ্যে পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করা উচিত বা ঝালাই করে নেওয়া উচিত, যেটাকে আমরা বলি চাকরি প্রস্তুতির বাজারে পা রাখা? প্রস্তুতির বাজারে পা রাখার শুরুটা কখন হবে, অনার্সের শেষে নাকি অবশ্যই মাস্টার্স এটা কমপ্লিট করার পরে? এটা বেটার হয় যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তারা যদি আস্তে আস্তে শুরু করে দেয় ওখান থেকে প্র্যাকটিস, এটা মূলত ভালো প্র্যাকটিস। কারণ দেখা যায় honours তো দীর্ঘ সময়, 4-5 বছর দেখা যায় অনার্স, তারপর মাস্টার। এই সময়ের ভিতরে তারা অল্প অল্প করে প্রিপারেশন নিয়ে অনেক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এর ভিতরেই যদি তারা মাঝে মাঝে পরীক্ষা প্রিপারেশন প্লাস পরীক্ষা দিতে থাকে, তাহলে দেখা যায় যদি এই পিরিয়ডের ভিতরে জব না হয়, আলটিমেটলি অনার্স শেষ করে তার জব হয়ে যায়, মানে তেমন একটা লেট হয় না। আর অনেকে দেখা যায় অনার্স শেষ করে অথবা মাস্টার শেষ করে তারপর প্রিপারেশন শুরু করে, তাদের জন্য এই ইয়েটা একটু length হয়ে যায়, অনেক সময় লাগে। অন্যদের জন্য যতটা সহজ হয় তাদের জন্য এটা কঠিন হয়। এজন্য গুড প্র্যাকটিস হলো অনার্স প্রিপারেশন, মানে এইচএসসি পরে অনার্স প্রিপারেশন নেওয়া, পরীক্ষায় অংশগ্রহণ করে। মূল কথা হলো যে যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে চায় তাদের মোটামুটি অনার্সের পড়াকালীন অবস্থায় অর্থাৎ এইচএসসি পাশের পরে যে চাকরিগুলোতে সুযোগ থাকে অ্যাপ্লাই করার, এগুলোতে অ্যাপ্লাই করা উচিত এবং কম বেশি চাকরি করা পরীক্ষা উচিত, দিয়ে চাকরির বাজার সম্পর্কে ধারণা নেওয়া উচিত। অবশ্যই ঠিক আছে? অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা 11 থেকে 20তম গ্রেডের যে চাকরি পরীক্ষা এবং চাকরি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারলাম। আপনার চাকরি জীবনের জন্য অনেক শুভকামনা। আমাদের যারা শিক্ষার্থী আছে যারা এই লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের জন্য আপনার পক্ষ থেকে শেষ পরামর্শ বা উপদেশ হিসেবে কি কি বিষয়গুলো আপনি বলতে চাচ্ছেন? আপনার বিদ্যাবাড়ির শিক্ষার্থীদের জন্য আমার পরামর্শ যেটা, সেটা হলো তারা এই জবের জন্য দেখা যায় অনেকে হতাশ হচ্ছে। তো এক্ষেত্রে 11তম থেকে এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 7 মুদ্রাক্ষরিকের জন্য দেখা যায় আলাদা ইয়ে নিতে হয়, প্রিপারেশন টেকনিক্যালের। তো এগুলো হলো একটু বিশেষায়িত পরীক্ষা, মানে যেগুলোতে ব্যবহারিক রয়েছে। তো এই যেগুলো ব্যবহারিক রয়েছে এই পদগুলো, এই পরীক্ষা কিন্তু একদম হতাশ হওয়ার কিছু নাই। আর আমি কিভাবে বলছি যে আপনার এই পদটা খুবই সহজ, চাকরি পাওয়ার জন্য খুবই সহজ। একটু যদি কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে, প্রিভিয়াস কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে, ওই অনুযায়ী পড়াশোনা করে, তাহলেই মানে জব টিকা সম্ভব। কঠিন কিছু না। তারা দেখা যায় আমাদের প্রিপারেশন তো শুধু পরীক্ষার পর থেকেই হয় না, প্রিপারেশন আমরা এই দেখা যায় ক্লাস 6 থেকে প্রিপারেশন, ক্লাস 6, 7, 8, 9 আমরা অনেক কিছু করে ফেলি। আমরা 9, 10 এর গ্রামার পড়ে তো ফেলতে দিই, কিন্তু এই জবের জন্য পড়ে অনার্স পরে, কিন্তু আমরা পরে তো তো দেখা যায় আমাদের 50% প্রিপারেশন আগেই হয়ে যায়। তো একটু যদি খেয়াল করে কোশ্চেনগুলো কি কি পরীক্ষায় আসে, তো দেখা যায় এদের 50% আগে থেকে জানা। ইত্যাদি বিষয় কি কি আসে, সংজ্ঞা সহ এই সাম্প্রতিক প্রশ্ন আসে, এগুলো একটু কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াশোনা করলে 5-6 মাসের চাকরি পাওয়া সম্ভব। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। আজকে আমাদের এই যে সফল যারা হয়েছেন তাদের কাছ থেকে স্বপ্ন পূরণের গল্প শোনার পর্ব 1 শেষ হলো। এরপরে আমরা পর্ব 2-এ আবারও অন্য কাউকে নিয়ে হাজির হব। সকল চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আমাদের যেটা পরামর্শ, যে যারা সফল হয়েছে তাদের কাছ থেকে এই কথাগুলো শুনলে এবং সেই অনুযায়ী যদি আপনি
আপনার কাজগুলো যতটুকু করা প্রয়োজন ততটুকু করতে পারবেন, তাহলে আপনার জন্য কাজটা অনেক বেশি সহজ হবে। আজকের মতো ঠিক এখানেই বিদায় নিব আমরা। আবারও দেখা হবে পরবর্তী কোনো সেশনে অন্য কোনো গেস্টের সাথে। সেই পর্যন্ত এখানেই আমি বিদায় নিচ্ছি, সাজ্জাদ হোসাইন, এবং আমার সাথে সম্মানিত গেস্ট আমাদের ইমরান হোসাইন। আমরা দুইজন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আর পাশাপাশি একটা জিনিস ভুলে যাবেন না, বিদ্যাবাড়িতে 11 থেকে 20তম গ্রেডের যে চলমান কোর্স গুলো রয়েছে, প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধনের জন্য যে চলমান কোর্স গুলো রয়েছে, এছাড়াও বিসিএস ও অন্যান্য চাকরির প্রস্তুতি, যেমন নার্সিং এর জন্য চাকরির প্রস্তুতি, এই কোর্স গুলোতেও ভর্তি চলমান রয়েছে এবং বিশেষ অফারে এই মুহূর্তে ভর্তির সুযোগ রয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো জানতে যোগাযোগ করতে পারেন 09644433300, 09644433300। এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.biddavari.com, BIDDA বিদ্যাবাড়ি.com, www.biddavari.com। এই ওয়েবসাইটে ভিজিট করে জেনে নিতে পারেন আমাদের চলমান কার্যক্রম সমূহ সম্পর্কে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো সেশনে। সেই পর্যন্ত শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।